ইলেকট্রিসিটি আমাদের লাইফে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে ইলেকট্রিসিটি ছাড়া কোনো কাজই করতে পারবো না। তো কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট আমাদের লাইফের প্রত্যেকটা পার্টে, আমাদের সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়ার পরে অবধি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যত রকমের ডিভাইস বলো, যত রকমের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বলো, যা কিছু আমরা ইউজ করছি সব কিছুই কিন্তু ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে চলছে। তো আজকে আমরা আলোচনা করব যে কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট কীভাবে তৈরি হচ্ছে এবং এর পেছনে কারণগুলো কী, এবং এই ইলেকট্রিক কারেন্ট কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, এইসব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পেন অ্যান্ড পেপার। চলো শুরু করা যাক। এর আগের ক্লাসে আমরা দেখেছি যে স্ট্যাটিক চার্জ বা স্থির তড়িৎ। স্ট্যাটিক চার্জ বা স্থির তড়িৎ কাকে বলে? যদি কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে কিছু পরিমাণ চার্জ স্ট্যাটিক বা স্থির অবস্থায় থাকে, সেখানে আমরা দেখেছি যে ট্রাইবো ইলেকট্রিক এফেক্ট, এইসব বিষয়গুলো আমরা দেখেছি। লাইটনিং। তো ট্রাইবো ইলেকট্রিক এফেক্ট আমরা কি দেখেছিলাম, যে কোনো একটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, যেমন ধরে নাও চিরুনি, তাতে যদি চুল আঁচড়ানো হয়, তারপরে সে কি করতে পারে, কিছু কিছু ছোট পার্টিকেলকে অ্যাট্রাক্ট করতে পারে। তারপরে আমরা দেখেছিলাম যে বেলুনকে যদি কিছু পরিমাণ চার্জ দেওয়া হয় কোনো সিল্কের কাপড় বা কিছু দিয়ে ঘষলে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি কি বেলুন সিলিংয়ের সঙ্গে আটকে থাকে। তো এই সব যে বিষয়গুলো, এগুলো কিন্তু স্ট্যাটিক চার্জ বা স্থির তড়িতের জন্য ঘটে থাকে। তো এর আগের চ্যাপ্টারে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমরা প্লেলিস্টে গেলে দেখতে পাবে। তো আজকে আমরা আলোচনা করব কারেন্ট ইলেকট্রিসিটি। তো কারেন্ট ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক কারেন্ট কখন জেনারেট করে? দেখো, যখন কোনো একটা বস্তুর মধ্যে যদি কিছু পরিমাণ চার্জ স্টোর হয়ে থাকে, বুঝতে পারছো, যদি কিছু পরিমাণ চার্জ যদি এর মধ্যে স্টোর হয়ে থাকে, তাহলে এতে কি পরিমাণ চার্জ স্টোর হয়ে আছে, এ যদি কন্ডাক্ট না করে, এ যদি অন্য কোনো বস্তুতে কন্ডাক্ট না করে, বুঝতে পারছো, এখানে আর একটা গ্লোব আছে, এটা গ্লোব এ, এটা গ্লোব বি, তাহলে এ গ্লোব থেকে যদি বি গ্লোবে চার্জ কন্ডাক্ট না করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো এই চার্জটা কি স্থির তড়িৎ বা স্ট্যাটিক চার্জ। কিন্তু যদি এ গ্লোব থেকে বি গ্লোবে আমি কানেকশন করে দিই কোনো একটা কন্ডাক্টর দিয়ে, তখন কি হবে, চার্জগুলো এ গ্লোব থেকে বি গ্লোবে ট্রান্সফার হবে না। যখনই কিছু পরিমাণ চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয় বা এক জায়গা থেকে অন্য জায়গায় যদি মুভ করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কারেন্টটাকে পাই। বুঝতে পারছো? তার মানে ইলেকট্রোস্ট্যাটিকে আমরা আরও একটা জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে লাইটনিং বা বজ্রবিদ্যুৎ। তোমরা প্লেলিস্ট চেক করলে দেখতে পাবে যে লাইটনিং কেন হয়, লাইটনিং এর পেছনে কি কি কারণ জড়িত আছে এবং কোন কোন ক্ষেত্রে লাইটনিং হয়, এই সবগুলো কিন্তু আমরা আলোচনা করেছি আলাদা ক্লাসে। এখানে আমি ছোট্ট করে একটু বলে রাখবো যে লাইটনিং এর পেছনে মেন প্রধান কারণটা হচ্ছে যখন এই যে প্রচুর পরিমাণ ক্লাউড, যেটাকে আমরা বলছি কিউমুলোনিম্বাস মেঘ, এই মেঘে যখন প্রচুর পরিমাণে ক্লাউড ফর্মেশন ঘটে, সেখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন গুলো নিচের দিকে স্টোর হয়, প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ নিচে স্টোর হয় ক্লাউডের নিচের দিকে। তো এই যে প্রচুর পরিমাণে যে চার্জ এখানে স্টোর হচ্ছে, এই চার্জটা যখন ডিসচার্জ হচ্ছে এক জায়গা থেকে, যখন চার্জগুলো আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করছে, তখন সেই ক্ষেত্রে কি হচ্ছে, ট্রান্সফার অর কন্ডাকশন। তাহলে এই যে চার্জ কন্ডাকশন ঘটছে লাইটনিং এর ক্ষেত্রে, এটা কিন্তু তোমার কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা কনসিডার করব। বুঝতে পারছো? তার মানে ইলেকট্রিক কারেন্ট মানে কারেন্ট জেনারেশনের জন্য সবসময় চার্জকে কি করতে হবে, চার্জকে কিন্তু ফ্লো করতে হবে, ফ্লো ফ্রম এ টু বি। মানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে যদি চার্জ ফ্লো হয় বা কোনো একটা যদি ম্যাটেরিয়ালের মধ্যে চার্জ ফ্লো হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা ইলেকট্রিক কারেন্টটাকে পাবো। তাহলে আমরা এর আগে আলোচনা করেছি যে ফ্রি চার্জ। ইলেকট্রোস্ট্যাটিক আমরা আলোচনা করেছি যে কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। এই ক্লাসে আমরা আলোচনা করেছি যে ফ্রি চার্জ অ্যান্ড বাউন্ড চার্জ নিয়ে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো ফ্রি চার্জ আমরা কাকে বলবো আর বাউন্ড চার্জ আমরা কাকে বলবো, কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর এই চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। ঠিক আছে? তবু আমি একটা ছোট ইন্ট্রোডাকশন তোমাদের দিয়ে বোঝানোর চেষ্টা করব। ধরে নাও তোমাকে একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হলো। তো এটা একটা কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। তো এর মধ্যে কি হবে, এর মধ্যে প্রচুর পরিমাণে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলো কিন্তু এর নিউক্লিয়াসের সঙ্গে লুজলি বাউন্ড থাকে। বুঝতে পারছো? তাহলে কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের মধ্যে ইলেকট্রনগুলো লুজলি বাউন্ড থাকার জন্য যদি আমি এই দু প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করে দেই, বা যদি আমি একে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে হবে কি, ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের উল্টো দিকে ইলেকট্রনগুলো মুভ করার চেষ্টা করবে। এই ডাইরেকশনের উল্টো দিকে কিন্তু ইলেকট্রনগুলো মুভ করার চেষ্টা করবে। আর এই যে ইলেকট্রনগুলো, এগুলো কিন্তু যদি আমি ইলেকট্রিক ফিল্ড না দিই, সেই ক্ষেত্রে কিন্তু এরা র্যান্ডমলি ছোটাছুটি করে।
বুঝতে পারছো? নর্মালি তারা থার্মাল এজিটেশনের জন্য কি করে, র্যান্ডম মুভমেন্ট ঘটে এদের। কারণ কি, তারা তো ফ্রি ইলেকট্রন, তারা তো নিউক্লিয়াসের সঙ্গে বাউন্ড না। বুঝতে পারছো? তার মানে কি, তারা কিন্তু ফ্রিলি মুভমেন্ট করবে, সেটা যে কোনো একটা র্যান্ডম ডাইরেকশনে, যে কোনো ডাইরেকশনে তারা কিন্তু এলোমেলোভাবে বিভিন্ন দিকে কিন্তু র্যান্ডমলি ছোটাছুটি করবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নেট চার্জটা কিন্তু আমরা কোনো কারেন্ট পাবো না, কারণ যতগুলো ইলেকট্রন রাইট সাইডে ফ্লো করছে, ঠিক ততগুলো ইলেকট্রনই কিন্তু আবার লেফট সাইডে ফ্লো করছে। এইসব বিষয়গুলো আমরা পরের ক্লাসে ডিসকাস করবো। তো এই যে র্যান্ডম যে মুভমেন্ট ঘটছে, যে ইলেকট্রনগুলো প্রচুর পরিমাণে যে ফ্রি ইলেকট্রন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে, তারা র্যান্ডমলি ছোটাছুটি করছে, এদেরকে আমরা বলেছিলাম যে ইলেকট্রন ক্লাউড বলেছিলাম আমরা এদেরকে, বা ইলেকট্রন গ্যাস বলেছিলাম। তো এই ক্ষেত্রে এই যে চার্জগুলো, এই চার্জগুলোকে তখন বলা হচ্ছে ফ্রি চার্জ। আর বাউন্ড চার্জ আমরা কাকে বলবো, যদি তোমাকে দিয়ে দেওয়া হয় সেম টাইপের, যদি তোমাকে একটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয়, তোমাকে একটা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, এটা হয়ে গেল প্লাস্টিক যদি বা উড যদি দিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু এর মধ্যে যদি কিছু পরিমাণ চার্জ আমি দিয়ে দেই, এই চার্জগুলো কিন্তু এই ওর উপরের সারফেসই থেকে যাবে। এটা কিন্তু থ্রু আউট দ্য ম্যাটেরিয়াল কিন্তু ডিস্ট্রিবিউট হতে পারবে না, এটা কিন্তু ডিস্ট্রিবিউট হবে না। তার মানে যে সারফেসে চার্জটা দেওয়া হয়, চার্জগুলো সেই সারফেসেই থেকে যায়, ওরা কিন্তু থ্রু আউট দ্য ম্যাটেরিয়াল কিন্তু ডিস্ট্রিবিউট হতে পারে না, ছড়িয়ে যেতে পারে না। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু যদি আমি এই প্রান্তে কিউ পরিমাণ চার্জ দিয়ে দেই, এই চার্জটা কিন্তু সঙ্গে সঙ্গে এই গোটা সারফেসের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়বে, এই পুরো সারফেসটাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে কন্ডাক্টর আর ইনসুলেটরের মধ্যে পার্থক্য। এবার আরেকটা জিনিস জানতে হবে যে বাউন্ড চার্জ এদেরকে কেন বলা হয়, কারণ ইনসুলেটর বা নন কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে চার্জগুলো কি থাকে, বাউন্ড অবস্থায় থাকে, মানে এক জায়গায় ফিক্স থাকে, বাউন্ড অবস্থায় থাকে। তো এদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না, নো ফ্রি ইলেকট্রন, কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। তো যার জন্য কি এরা কিন্তু কোনো কন্ডাকশনে কিন্তু টেক পার্ট করে না, এরা কিন্তু কন্ডাকশনেও টেক পার্ট করে না। যার জন্য এদেরকে আমরা কি বলছি, এদেরকে আমরা বলছি ইনসুলেটর। ক্লিয়ার? আর কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যেরকম আয়রন, কপার, এরা যেটা আছে, এসব যে মেটেরিয়ালগুলো আছে, যেগুলোকে আমরা মেটাল বলছি, তাদের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকার জন্য তারা কিন্তু কন্ডাকশনে টেক পার্ট করে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এবার এখানে যে আমরা একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে লাইটনিং বা বজ্রবিদ্যুৎ। এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে যে এইখানে যে কারেন্টটা ফ্লো করছে, মানে কি, এই স্টেট যে পরিমাণ চার্জ ক্লাউডে জমা হয়েছিল, তারা কিন্তু অ্যাট এ গ্ল্যান্স এই প্রচুর পরিমাণ হিউজ অ্যামাউন্টের চার্জ কিন্তু গ্রাউন্ডে ডিসচার্জ হচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু যে চার্জ ফ্লো, এটা কিন্তু তোমার স্টেডি ফ্লো না, স্টেডি ফ্লো কিন্তু এটা নয়। কারণ কি, এটা নির্দিষ্ট একটা টাইমের জন্য, নির্দিষ্ট একটা খুবই স্মল একটা ইনস্ট্যান্ট টাইমের জন্য এটা কিন্তু ফ্লো করে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নির্দিষ্ট একটা টাইম, কোনো একটা নির্দিষ্ট টাইম ধরে কিন্তু সেটা ফ্লো করে না। তাহলে এই ক্ষেত্রে এই ফ্লোটা কিন্তু স্টেডি ফ্লো না, এটা তোমাদের জানতে হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি স্টেডি ইলেকট্রিক কারেন্ট পাবো না। তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টারে স্টেডি ইলেকট্রিক কারেন্ট নিয়ে আলোচনা করছি। তাহলে স্টেডি ইলেকট্রিক কারেন্ট বা কন্টিনিউয়াস ফ্লো আমরা কখন পাবো, তাহলে দেখা যাক। এখানে কিছু এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব যে কন্টিনিউয়াস ফ্লো বা চার্জ ফ্লো কাকে বলবো আমরা, যার ক্ষেত্রে আমরা একটা স্টেডি ইলেকট্রিক কারেন্ট পাবো। দেখো এখানে যে ব্যাটারিটা দেওয়া আছে, এটা কি, এটা একটা ডিসি ব্যাটারি না? এর মধ্যে কি করতে পারে, কিছু পরিমাণ চার্জ স্টোর করে রাখতে পারে, ঠিক কি না? ব্যাটারিতে কি থাকে, ব্যাটারিতে প্রচুর চার্জ স্টোর হয়ে থাকে। এবার আমরা কি করি, আমরা যদি এই ব্যাটারিটাকে এক্সটার্নাল কোনো একটা সার্কিটে কানেক্ট করি, একে যদি আমি এক্সটার্নাল কোনো একটা সার্কিট, কোনো একটা এলইডি বলো বা যে কোনো একটা রেজিস্ট্যান্স বা লোডের সঙ্গে কানেক্ট করি, তাহলে কি হবে, দিস ইজ রেজিস্ট্যান্স আর। এটা ধরুন একটা কোনো এলইডি বাল্ব। তাহলে কি হবে, এই ব্যাটারির মধ্যে দিয়ে কি হবে, কারেন্টটা ফ্লো করবে না? তাহলে কারেন্ট ফ্লো করে এই লোডের মধ্যে দিয়ে যাওয়ার সময় সে কি করবে, সে কিছু পরিমাণ এনার্জি এখান থেকে তৈরি হবে, লাইটটা এখান থেকে জ্বলবে। তাহলে ডিসি কারেন্টে কি হয়, ডিসি কারেন্টে পজিটিভ পোল থেকে কারেন্টগুলো নেগেটিভ পোলের দিকে যায় না? এটা আমরা ক্লাস 10 থেকে জানি। তাহলে ডিসি ব্যাটারির ক্ষেত্রে কি হয়, ডিসি ব্যাটারির ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু চার্জ ফ্লোটা কি হয়, কন্টিনিউয়াস চার্জ ফ্লো হয়। এটা কিন্তু কন্টিনিউয়াস স্টেডি ফ্লো। বুঝতে পারছো? তাহলে এই যে ফ্লোটা হচ্ছে কারেন্টের, যে এই ফ্লোটা, সেটা কিন্তু কন্টিনিউয়াস একটা ফ্লো। এই ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট একটা টাইম ধরে কিন্তু একই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। বুঝতে পারছো? তাহলে কারেন্টের ডাইরেকশনটা আমরা কিন্তু ধরি কি পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে কি, যদি কারেন্টের ডাইরেকশন পজিটিভ থেকে নেগেটিভের দিকে হয়, অরিজিনালি কি হয়, অরিজিনালি কিন্তু ইলেকট্রন ফ্লো করে। তাহলে ইলেকট্রন ফ্লোটা আমরা ধরবো হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। দিস ইজ নেগেটিভ, দিস ইজ পজিটিভ। ক্লিয়ার? তাহলে ইলেকট্রন ফ্লোটা কোন দিকে হবে, নেগেটিভ টু পজিটিভ। আর পজিটিভ চার্জ, তাহলে যেদিকে ইলেকট্রন ফ্লো করবে তার ঠিক অপোজিট ডাইরেকশনে পজিটিভ চার্জ ফ্লো করবে। এবার কারেন্টের যেটাকে আমরা বলছি কারেন্ট, এটা কিন্তু নর্মালি পজিটিভ চার্জের জন্য ধরা হয় পজিটিভ চার্জ।
বুঝতে পারছো? তাহলে পজিটিভ চার্জের যে ফ্লো সেটাকে আমরা কারেন্ট হিসেবে ধরি, বুঝতে পারছো? ইলেকট্রনের ফ্লোকে কিন্তু কারেন্ট ধরি না। ইলেকট্রনের ফ্লোটা কারেন্টের যে ফ্লো তার ঠিক উল্টো দিকে হয়, অর্থাৎ পজিটিভ চার্জের যে ফ্লো তার ঠিক উল্টো দিকে ইলেকট্রনের ফ্লো হয়। তো এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে ডিসি কারেন্ট, ডিসি ব্যাটারির ক্ষেত্রে যে ফ্লোটা সেটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফ্লো বা স্টেডি ফ্লো। ক্লিয়ার? তাহলে নর্মালি ইলেকট্রিক কারেন্ট কত রকমের হয়? একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা কিন্তু ডিসি কারেন্ট। তাহলে নর্মালি ইলেকট্রিক কারেন্ট এটা কত রকমের আমরা জানি, নাম্বার 1 এসি, নাম্বার 2 ডিসি। এসি কাকে বলে? এসিকে আমরা বলি অল্টারনেটিং কারেন্ট, আর ডিসিকে আমরা কি বলি? ডাইরেক্ট কারেন্ট। তাহলে ডাইরেক্ট কারেন্ট, তাহলে আমরা কিন্তু এই চ্যাপ্টারে ডাইরেক্ট কারেন্ট বা একটা কন্টিনিউয়াস ফ্লো বা স্টেডি কারেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে স্টেডি ফ্লো। তাহলে স্টেডি ফ্লোকে যদি তুমি কন্ডাক্টিং কোনো ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে বলো যে স্টেডি ফ্লো আসলে কি, স্টেডি ফ্লোটা কিভাবে হয়, ধরো না তোমাকে একটা ওয়াটার পাইপ দিয়ে দেওয়া হলো, এবার এর মধ্যে দিয়ে কি ওয়াটার ফ্লো করছে এই ডাইরেকশনে। তাহলে কোনো একটা ওয়াটার পাইপের মধ্যে দিয়ে ওয়াটার যেভাবে ফ্লো করে কোনো একটা ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে, তাহলে এ কি করে? টাইমের সঙ্গে একটা স্টেডি, একটা নির্দিষ্ট একটা ভেলোসিটি ভি নিয়ে ফ্লো করে না? তাহলে কোনো একটা টাইম পর আমি কিন্তু কন্টিনিউয়াস ফ্লো পাবো, মানে কন্টিনিউয়াস রেটে ওয়াটারটা ফ্লো করছে। ঠিক একই রকম ভাবে ডিসি কারেন্টও কি হয়? ডিসি কারেন্টেও এই যে চার্জগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডাইরেকশনে নির্দিষ্ট একটা ভেলোসিটি নিয়ে, ঠিক আছে, যাকে আমরা ড্রিফট ভেলোসিটি বলছি, এই নির্দিষ্ট একটা ভেলোসিটি নিয়ে কিন্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নির্দিষ্ট একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে কিন্তু ফ্লো করে। ক্লিয়ার? তাহলে সেই ক্ষেত্রে ডিসি কারেন্টটা কিন্তু তোমার একটা স্টেডি ফ্লো অফ কারেন্ট, এটা হচ্ছে তোমার স্টেডি ফ্লো অফ কারেন্ট। বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা বলছি স্টেডি ফ্লো, যেখানে যেটা কিন্তু ওয়াটার ফ্লো থেকেও কম্পেয়ার করা যায়। ধরে নাও কোনো একটা পাইপের মধ্যে যদি ওয়াটার কন্টিনিউয়াস রেটে ফ্লো করে, সেক্ষেত্রেও একই জিনিস ঘটবে। মানে যে আমাদের তাহলে ডে টু ডে লাইফে আমরা যে ডিসি যে কম্পোনেন্টগুলো, যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো ইউজ করি, সেগুলোর কিছু যদি এক্সাম্পল আমি এখানে বলি, তাহলে সেগুলো কি হবে? লাইট হবে, টর্চ লাইট, তারপরে কি হবে? ওয়াচ হবে, যেগুলো ব্যাটারিতে চলে, বুঝতে পারছো? তারপরে কি? মোবাইল চার্জার, তারপরে চার্জার হবে, ডিসি চার্জার, অবভিয়াসলি ডিসি চার্জার। তো এই যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টগুলো, এগুলো কিন্তু সব স্টেডি কারেন্টের জন্য হয়, স্টেডি ফ্লো অফ কারেন্ট, এগুলো সব স্টেডি ফ্লো হয় প্রত্যেকটাতেই। এই হলো কিছু স্টেডি ফ্লো অফ কারেন্টের এক্সাম্পল। তাহলে এরপরে আমরা দেখব যে এই যে স্টেডি ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, এটা কি করে আমরা মেজার করতে পারবো ম্যাথামেটিক্যালি। চলো দেখা যাক। তাহলে স্টেডি ইলেকট্রিক কারেন্ট বা স্টেডি ফ্লো, এটা যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমাদেরকে একটা ক্রস সেকশন এরিয়া বা কোনো একটা কন্ডাক্টরকে ধরতে হবে। তাহলে এই কন্ডাক্টরের মধ্যে চার্জ পার্টিকেলগুলো আমি ধরে নিলাম লেফট টু রাইট ফ্লো করছে। এখানে আমাদেরকে দু রকমের চার্জ পার্টিকেল ধরতে হবে, কিছু পরিমাণ চার্জকে পজিটিভ ধরলাম, কিছু পরিমাণ চার্জকে নেগেটিভ ধরলাম। এবার নর্মালি কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? নর্মালি কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন ফ্লো করে, কিন্তু যদি ইলেকট্রোলাইটিক ম্যাটেরিয়াল হয়ে যায়, কি ম্যাটেরিয়াল? ইলেকট্রোলাইটিক যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুই রকমের চার্জই কিন্তু আমরা পাবো। বুঝতে পারছো? দু রকম আয়ন আমরা পাবো। সেটা কিন্তু ইলেকট্রোলাইটিক যে ম্যাটেরিয়াল, তার মধ্যে কিন্তু দু রকম চার্জই ফ্লো করে, বিশেষ ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা হয়। তাহলে ইলেকট্রোলাইটিক ম্যাটেরিয়ালে পজিটিভ নেগেটিভ দু রকম চার্জই আমরা পাবো। তাহলে কি দু রকম চার্জ এখানে ধরা হলো, কিছু পরিমাণ পজিটিভ চার্জ, কিছু পরিমাণ নেগেটিভ চার্জ। এবার কি হলো? এই যে কিছু পরিমাণ যে চার্জ এর মধ্যে ছিল, এই চার্জগুলো লেফট টু রাইট ফ্লো করছিল। এবার আমি ধরে নিলাম যে কোনো একটা ক্রস সেকশন এরিয়া এখানে ধরে নিলাম, এই ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে এই চার্জগুলো যদি ফ্লো করে, এরা যদি লেফট টু রাইট ফ্লো করে, তাহলে ধরে নিলাম লেফট সাইডে কিছু পজিটিভ চার্জ ছিল, কিছু নেগেটিভ চার্জ ছিল, তারা মুভমেন্ট করছে, এক জায়গা থেকে কোনো জায়গায় মুভমেন্ট করছে কোনো একটা কারণে। তাহলে এই ইউনিট ক্রস সেকশন এরিয়া ডেল্টা এস এর মধ্যে দিয়ে যতগুলো চার্জ ফ্লো করবে, সেই নেট চার্জটা হয়ে যাবে কারেন্ট, তাই না? তাহলে সেই নেট চার্জটা এই পারে যে চার্জগুলো আসছে, সেটা কি কারেন্ট কন্ট্রিবিউশন করবে না? তাহলে কারেন্টের ডেফিনেশন বা স্টেডি কারেন্টের ডেফিনেশন যদি আমরা দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে দিতে পারবো? তাহলে দেখো, আমি এখানে যে ছবিতে বললাম যে কিছু পরিমাণ পজিটিভ চার্জ ও কিছু পরিমাণ নেগেটিভ চার্জ তারা একটা ক্রস সেকশন এরিয়ার মধ্যে দিয়ে পাস করছে। এই ক্ষেত্রে আমি পজিটিভ চার্জটাকে ধরলাম কিউ প্লাস আর নেগেটিভ চার্জটাকে ধরলাম কিউ মাইনাস। বুঝতে পারছো? তাহলে ধরে নিলাম যে কিউ প্লাস পরিমাণ চার্জ, কিউ পরিমাণ পজিটিভ চার্জ রাইট সাইডে ফ্লো করেছে, আর কিউ পরিমাণ নেগেটিভ চার্জও রাইট সাইডে ফ্লো করেছে, লেফট সাইড টু রাইট সাইড ফ্লো করেছে এই ক্রস সেকশন ডেল্টা এস ক্রস সেকশনের মধ্যে দিয়ে। তাহলে সেই ক্ষেত্রে কারেন্ট কন্ট্রিবিউশনটা কিরকম হবে? তাহলে কিউ প্লাস ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ, কিউ মাইনাস ইকুয়ালস টু অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ,
বুঝতে পারছো? তাহলে আমরা কারেন্টটাকে কি করে পাবো? তাহলে টোটাল চার্জ কি হবে? টোটাল চার্জ যেটা লেফট টু রাইট ফ্লো করছে সেটাকে যদি আমরা কিউ বলি, সেটা কি হবে? কিউ প্লাস প্লাস কিউ মাইনাস, মানে অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ থেকে অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ বাদ যাবে, তাহলে টোটাল নেট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লোটা আমরা পাবো, নেট অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জটা আমরা পাবো। তাহলে ধরে নাও 1000 পজিটিভ চার্জ লেফট টু রাইট ট্রান্সফার হয়েছে, এবার সেখান থেকে 900 নেগেটিভ চার্জও ফ্লো হয়েছে, তাহলে নেট কত থাকলো? 1000 মাইনাস 900 করলে যেটা হবে সেটা হবে কারেন্ট ফ্লো কন্ট্রিবিউট করছে, তাহলে সেই ভ্যালুটা হবে কিউ। এখানে যে কিউ এর যে ভ্যালুটা, এই কিউ কার উপর ডিপেন্ড করছে? এই কিউ কিন্তু ডিপেন্ড করছে, ডিপেন্ডস অন টাইম। মানে কি, আমি যতক্ষণ মানে যে টাইম ধরে আমি এই ফ্লোটা ধরবো, এখানে যে টাইমটা আমি ইন্টারভেলটা ধরেছি, যে ইন্টারভেলে এই চার্জগুলো ফ্লো করছে, এই টাইমটাকে যদি আমি বাড়িয়ে নেই, সেখানে 1 মিনিটের জায়গায় যদি 2 মিনিট ধরে নেই, সেক্ষেত্রে কিন্তু চার্জ আরো বেশি ফ্লো করবে। টাইমটা যত কম হবে চার্জ তত কম ফ্লো করবে, টাইম যদি বেশি হয় সেক্ষেত্রে চার্জ বেশি ফ্লো করবে। তাহলে কিউ ডিপেন্ডস অন টাইম। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি যে কিউ প্রপোর্শনাল টু টি। বুঝতে পারছো? তাহলে কিউ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? তাহলে কিউ ইজ ইকুয়ালস টু আই ইন্টু টি লেখা যায়। এখানে আইটা হচ্ছে তোমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আই ইকুয়ালস টু প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে স্টেডি ফ্লো এর ক্ষেত্রে অবশ্যই স্টেডি ফ্লো এটা হতে হবে। তাহলে আই কে আমরা কি লিখতে পারি? কিউ বাই টি। তার মানে কি, কারেন্টের যে ডেফিনেশনটা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে ইউনিট টাইমের মধ্যে যে পরিমাণ চার্জ লেফট সাইড কোন একটা ইউনিট ক্রস সেকশনের মধ্যে দিয়ে যত পরিমাণ চার্জ ইউনিট টাইমে ফ্লো করছে সেটা হচ্ছে কারেন্ট। তাহলে এটাকে যদি আমরা লিমিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? তাহলে এটাকে লেখা যায় যে ইফ ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ চার্জ, ডেল্টা কিউ চার্জ ফ্লো ইন টাইম, ইন ডেল্টা টি টাইম, তাহলে ডেল্টা টি টাইম ইন্টারভ্যালের মধ্যে যদি ডেল্টা কিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি এখানে ফ্লো হয়, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে কারেন্টটাকে কিভাবে লেখা যায়? সেক্ষেত্রে কারেন্ট আই টি ইকুয়ালস টু লেখা যায় লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা কিউ বাই ডেল্টা টি। ক্লিয়ার? এটা হচ্ছে তার ডেফিনেশন। তাহলে এটাকে কিন্তু এটা হচ্ছে তার ইকুয়েশন, কারেন্টের ইকুয়েশন। তাহলে কারেন্টকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে ইউনিট টাইমে কত পরিমাণ চার্জ ফ্লো করছে, যদিও টাইমটাকে খুবই ছোট হতে হবে, তাহলে কোনো একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে, কোনো একটা নির্দিষ্ট ইনস্ট্যান্টে, কোনো ছোট্ট একটা টাইম ইন্টারভ্যালে কত পরিমাণ চার্জ লেফট টু রাইট ফ্লো করছে এই ইউনিট ক্রস সেকশনের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে তার সেই ইনস্ট্যান্টে, সেটা হচ্ছে তার কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট। তাহলে এর এসআই ইউনিট কি? তাহলে ইলেকট্রিক কারেন্টের এসআই ইউনিট, এটাকে আমরা কি লিখতে পারি? এর এসআই ইউনিট হচ্ছে তোমার অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা স্টেডি কারেন্টের ডেফিনেশনটা পেয়ে গেলাম। তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা তাহলে কারেন্ট ইলেকট্রিসিটির ইন্ট্রোডাকশনটা দেখলাম, যে স্টেডি চার্জ যখন ফ্লো করছে সেই ক্ষেত্রে আমরা ইলেকট্রিক কারেন্টটা পাচ্ছি। এবার চার্জ ফ্লো কখন হয় এবং চার্জ ফ্লো কি কি কন্ডিশনে হয়, এইসব বিষয়গুলো আমরা এখানে দেখলাম। বজ্রবিদ্যুতের ক্ষেত্রে আমরা দেখলাম যে চার্জ ফ্লো কি হচ্ছে, চার্জ ফ্লো কিন্তু ক্লাউড থেকে গ্রাউন্ডে হচ্ছে, এই ক্ষেত্রে যে কারেন্ট ফ্লো সেটা আমরা এখানে দেখলাম, এটা কিন্তু স্টেডি কারেন্ট না। এরপর আমরা দেখলাম যে আমাদের রিয়েল লাইফ কিছু এক্সাম্পল নিয়ে দেখলাম যে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট ফ্লো অফ কারেন্ট, এক্ষেত্রে স্টেডি ফ্লো কাকে বলছি আমরা, এখানে কন্ডাক্টর ইনসুলেটরের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখলাম। এরপর আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখলাম যে আমাদের ডে টু ডে লাইফে কোন কোন ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যেগুলো স্টেডি ফ্লো হয়, এগুলো আমরা এখানে এক্সাম্পলের মাধ্যমে দেখলাম। এরপরে স্টেডি কারেন্টকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, প্লাস কিউ চার্জ মাইনাস কিউ চার্জ, সেখান থেকে আমরা নেট চার্জটা ক্যালকুলেট করে কারেন্টের ভ্যালুটা পুট করলাম, সেখান থেকে আমরা এই ইকুয়েশনটাতে পেয়ে গেলাম। ঠিক আছে? তো এই ছিল আজকের আলোচনার বিষয়। তোমাদের আজকের ক্লাসটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আলোচনা করবে, আর পরের ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অ্যাটেনশন দেওয়ার জন্য ধন্যবাদ।